কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ নামটা শুনলেই কিন্তু বিংশ শতাব্দীর প্রায় অর্ধেক জুড়ে চলা এক অদ্ভুত লড়াইয়ের কথা মনে পড়ে যায়, তাই না? একটা শীতল ভয়ঙ্কর লড়াই। চলুন আজ এই স্নায়ুযুদ্ধের গভীরে ঢোকা যাক। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে দুটো মহাশক্তিধর দেশ মানে সুপার পাওয়ার ৪৫টা বছর ধরে একে অপরের বিরুদ্ধে লড়ল কিন্তু সরাসরি কোনো যুদ্ধ ঘোষণা করল না, মানে একটা অদৃশ্য যুদ্ধ যেটা কিন্তু পুরো বিশ্বকেই নিয়ন্ত্রণ করছিল। আজ আমরা এই রহস্যটাই বোঝার চেষ্টা করব। তো আলোচনার শুরুতেই দেখেনি এর অদ্ভুত চরিত্রটা, মানে এটা এমন একটা অবস্থা যা যুদ্ধ নয় আবার শান্তিও নয়। আচ্ছা, তাহলে এই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ জিনিসটা ঠিক কি? একদম সহজ করে বললে এটা ছিল ১৯৪৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত চলা আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক চরম ভূ-রাজনৈতিক টেনশন। সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তো দারুণ একটা কথা বলেছিলেন যে এটা এমন একটা অবস্থা যার যুদ্ধও না আবার পুরোপুরি শান্তিও না। এর মানে কি? মানে হলো তারা সরাসরি গোলাগুলি বা সেনাবাহিনী নিয়ে লড়েনি, বরং লড়াইটা ছিল অন্য লেভেলের, কূটনীতি দিয়ে, অর্থনীতি দিয়ে, আর যেটাকে বলে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ, মানে অন্য দেশকে ঢাল বানিয়ে একে অপরের বিরুদ্ধে লড়ে যাওয়া। এই লড়াইটার একেবারে গোড়ায় ছিল কিন্তু দুটো একদম আলাদা দুনিয়া গড়ার স্বপ্ন। ভাবুন, একদিকে আমেরিকা আর তার পুঁজিবাদ, তাদের বিশ্বাস ছিল ব্যক্তিগত মালিকানা, মুক্ত বাণিজ্যে, আর তাদের ভয় ছিল যে সমাজতন্ত্র মানুষের সব স্বাধীনতা কেড়ে নেবে। আর ঠিক তার উল্টো দিকে ছিল সোভিয়েত ইউনিয়ন আর তাদের সমাজতন্ত্র, সেখানে সব কিছুই রাষ্ট্রের হাতে, মানে স্টেট কন্ট্রোলে। তাদের ভয়টা ছিল আবার অন্যরকম, যে পুঁজিবাদ শুধু বড়লোকদের আরও বড়লোক বানাবে আর গরিবদের শোষণ করবে। এই যে দুটো আদর্শের মধ্যেকার ভয় আর অবিশ্বাস, এটাই কিন্তু ছিল স্নায়ুযুদ্ধের আসল ইঞ্জিন। তো এই যে আদর্শের লড়াই, এটা কিভাবে পুরো পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে ফেলল, চলুন সেটাই দেখি। পর্ব ২, লৌহ পর্দার দুই পারে। সালটা ১৯৪৬। উইনস্টন চার্চিল তার এক বিখ্যাত বক্তৃতায় একটা অসাধারণ রূপক ব্যবহার করলেন। তিনি বললেন, বাল্টিকের স্টেটিন থেকে অ্যাড্রিয়াটিকের ট্রিয়েস্ট পর্যন্ত একটা লোহার পর্দা যেন নেমে এসেছে গোটা মহাদেশ জুড়ে। এই যে লৌহ পর্দা বা আয়রন কার্টেন কথাটা, এটা দিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে ইউরোপ কিভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একদিকে পশ্চিমের পুঁজিবাদী দেশগুলো আর অন্যদিকে পূর্বের সমাজতান্ত্রিক দেশগুলো। চার্চিলের এই ঘোষণার পর আমেরিকা বসে থাকেনি। তারা একটা পলিসি নিল, নাম দিল কন্টেইনমেন্ট পলিসি, মানে সীমাবদ্ধ করে রাখা। জর্জ ক্যানানের এই থিওরির মূল আইডিয়াটা ছিল বেশ ইন্টারেস্টিং। তিনি বললেন, সোভিয়েতরা যেখানে আছে থাক, আমরা ওদের এলাকা দখল করতে যাব না, কিন্তু ওদেরকে আর এক পাও এগোতে দেওয়া যাবে না। সমাজতন্ত্রকে ঠিক ওই সীমানার মধ্যেই আটকে রাখতে হবে, ঠিক যেন একটা বোতলের ভেতরে কোনো জিনকে আটকে রাখার মতো। এরপর পরপর কয়েকটা ঘটনা ঘটল যা এই ভাগাভাগিটাকে একেবারে পাকা করে দিল। যেমন ১৯৪৭ সালে আসলো ট্রুম্যান ডক্ট্রিন, যেখানে বলা হলো মুক্ত দেশগুলোকে আমেরিকা সাপোর্ট দেবে। পরের বছরই ১৯৪৮-এ আসলো মার্শাল প্ল্যান, যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে আবার দাঁড় করানোর জন্য বিশাল অঙ্কের আর্থিক সাহায্য। কিন্তু সোভিয়েত ইউনিয়ন বলল, না, এটা আসলে টাকার জোরে দাদাগিরি। ওরা এটাকে নাম দিল ডলার ইম্পেরিয়ালিজম। এর পরপরই বার্লিনকে ঘিরে তৈরি হলো উত্তেজনা, আর শেষে ১৯৪৯ সালে তৈরি হলো ন্যাটো, একটা সামরিক জোট। ব্যাস, যুদ্ধের লাইন টানা হয়ে গেল। এখন আমরা এই গল্পের সবথেকে নাটকীয়, সবথেকে রুদ্ধশ্বাস একটা মুহূর্তে চলে এসেছি, একটা সময় যখন এই শীতল যুদ্ধটা প্রায় সত্যিকারের পারমাণবিক যুদ্ধে পরিণত হতে যাচ্ছিল। পর্ব ৩, যখন বিশ্ব শ্বাসরুদ্ধ করে তাকিয়েছিল। আর এই নাটকের কেন্দ্রবিন্দুতে ছিল ছোট্ট একটা দ্বীপ, কিউবা। ভাবুন, আমেরিকার ফ্লোরিডা থেকে মাত্র ৯০ মাইল দূরে। সেখানে ১৯৫৯ সালে একটা সমাজতান্ত্রিক বিপ্লব হলো, আর আমেরিকার একেবারে দোরগোড়ায় চলে আসলো সোভিয়েত ইউনিয়নের এক বন্ধু। এই ভৌগোলিক অবস্থানটাই পুরো ব্যাপারটাকে সাংঘাতিক বিপজ্জনক করে তুলেছিল। মাত্র ১৩টা দিন, বিশ্বাস করা যায়? ১৯৬২ সালের অক্টোবরে মাত্র ১৩ দিনের জন্য গোটা পৃথিবী একটা পারমাণবিক যুদ্ধের থেকে এক চুল দূরে দাঁড়িয়েছিল। এই কয়েকটা দিনের টেনশন এতটাই বেড়ে গিয়েছিল যা কল্পনার বাইরে। ঘটনাটা কি ঘটেছিল? সোভিয়েত ইউনিয়ন চুপি চুপি কিউবাতে নিউক্লিয়ার মিসাইল বসানোর কাজ শুরু করে। এই খবর পেয়েই আমেরিকা কিউবাকে ৪ দিক থেকে নৌবাহিনী দিয়ে ঘিরে ফেলে, যেটাকে বলে নেভাল ব্লকেড। এর পরের দৃশ্যটা ভাবুন, একদিকে সোভিয়েত জাহাজগুলো এগিয়ে আসছে, অন্যদিকে আমেরিকার নৌবাহিনী পথ আটকে দাঁড়িয়ে। গোটা বিশ্ব তখন ধ্বংসের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে। শেষ মুহূর্তে একটা গোপন রফা বাঁচিয়ে দেয় গোটা বিশ্বকে। কেনেডি আর ক্রুশ্চেভের মধ্যে পর্দার আড়ালে চলে
চূড়ান্ত দর কষাকষি ঠিক হয় সোভিয়েত ইউনিয়ন সবার সামনে কিউবা থেকে তাদের মিসাইল সরিয়ে নেবে আর বিনিময়ে আমেরিকাও গোপনে তুরস্ক থেকে তাদের মিসাইলগুলো সরিয়ে ফেলবে। এভাবেই একটুর জন্য একটা তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। কিউবার এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা দুটো দেশের জন্যই একটা বড় ধাক্কা ছিল। এরপরেই তাদের চিন্তাভাবনায় একটা বড় পরিবর্তন আসে। চলুন দেখি কিভাবে এই সংকটই আসলে সংঘাতের শেষের শুরুটা করে দিয়েছিল। পর্ব ৪, বরফ গলা এবং পতন। কিউবান মিসাইল ক্রাইসিসটা আসলে একটা ওয়েক আপ কল ছিল। দুই সুপার পাওয়ারই হাড়ে হাড়ে টের পেয়েছিল যে এই যে অস্ত্রের প্রতিযোগিতা তারা চালাচ্ছে এর অর্থনৈতিক আর মানবিক খরচটা আর বহন করা সম্ভব না। এই বোধোদয় থেকেই কিন্তু উত্তেজনা কমানোর চেষ্টা শুরু হয়। সল্টের মতো অস্ত্র কমানোর চুক্তি নিয়ে আলোচনাও শুরু হয়। আর এই পরিবর্তনের খেলায় সবচেয়ে বড় ভূমিকাটা ছিল যার, তিনি হলেন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। তিনি দুটো যুগান্তকারী পলিসি আনেন। একটা হলো পেরেস্ত্রয়কা মানে আর্থিক সংস্কার, ভেঙে পড়া সোভিয়েত অর্থনীতিকে বাঁচানোর একটা চেষ্টা। আর দ্বিতীয়টা হলো গ্লাসনস্ট মানে খোলামেলা ভাব। এর ফলে মানুষ সরকারের সমালোচনা করার আর কথা বলার স্বাধীনতা পেল। মজার ব্যাপার হলো এই দুটো নীতি কিন্তু না চাইতেও সোভিয়েত ইউনিয়নের পতনকে আরও দ্রুত এগিয়ে নিয়ে আসে। গর্বাচেভের এই সংস্কারের পর ঘটনাগুলো যেন ডমিনো এফেক্টের মতো ঘটতে শুরু করে। ১৯৮৯ সালেই দেখুন, পূর্ব ইউরোপের একের পর এক কমিউনিস্ট সরকারের পতন হল। ওই একই বছর যে বার্লিন প্রাচীর ছিল লৌহ পর্দার সবচেয়ে বড় প্রতীক, সেটাও ভেঙে ফেলা হলো। আর ফাইনালি ১৯৯১ সালের ২৬শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল। আর তার সাথেই শেষ হল দীর্ঘ ৪৫ বছরের স্নায়ুযুদ্ধ। কিন্তু স্নায়ুযুদ্ধ তো শেষ হলো, কিন্তু এর রেশ কি আজও রয়ে গেছে? অবশ্যই গেছে। চলুন আমাদের শেষ পর্বে দেখে নিই স্নায়ুযুদ্ধের আজকের প্রতিধ্বনি। স্নায়ুযুদ্ধের কিছু লেগাসি বা প্রভাব আজও কিন্তু খুব স্পষ্ট। যেমন ধরুন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে জন্ম নিল ১৫টা নতুন স্বাধীন দেশ। ওদিকে ন্যাটো জোট ছোট তো হলই না, বরং আরও বড় হল। আজকের দুনিয়ায় আমরা যে অনেক আঞ্চলিক সংঘাত দেখি, সেগুলোর শিকড় খুঁজলে দেখা যাবে স্নায়ুযুদ্ধের সময় সেই প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের মধ্যেই লুকিয়ে আছে। আর সবচেয়ে বড় যে উত্তরাধিকারটা রয়ে গেছে তা হল পারমাণবিক অস্ত্রের ভয়। এই ভয়টা কিন্তু আজও বিশ্ব থেকে যায়নি। সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গেল, কিন্তু তাতে কি আদর্শের লড়াইটা সত্যিই শেষ হয়ে গেছে, নাকি এটা শুধু রূপ বদলে নতুন কোনো চেহারায় আমাদের সামনে আসছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।